সুপ্রিয় দর্শক, মগরাহাট থেকে আমি ডাক্তার আনোয়ারুল হক। আজকের বিষয় মুখের ক্যান্সারের হোমিওপ্যাথিক চিকিৎসা। মুখের ক্যান্সার এবং ওরাল ক্যান্সার আসলে কি? মুখের ক্যান্সার এবং মুখের ক্যান্সারের এমন শব্দ যা প্রায়শই একে অপরের সাথে ব্যবহার করা হয়, তবে তারা মৌখিক গহ্বরের টিস্যুতে উদ্ভূত ক্যান্সারকে নির্দেশ করে। এই মৌখিক গহ্বরের মধ্যে রয়েছে ঠোঁট, জিভ, মাড়ি, গালের ভেতরের আস্তরণ এবং মুখের মেঝে এবং শক্ত তালু। এই ক্যান্সারগুলি মাথা এবং ঘাড়ের ক্যান্সার নামক ক্যান্সারের একটি বড় গ্রুপের অংশ। মুখ এবং মুখের ক্যান্সারের সূত্রপাত ঘটে যখন এই অঞ্চলের কোষগুলির পরিব্যক্তির মধ্য দিয়ে, যা তাদের বৃদ্ধি এবং অনিয়ন্ত্রিতভাবে বিভক্ত হতে দেয়। এর ফলে টিউমার ও ক্ষত তৈরি হয়, যা যদি চিকিৎসা না করা হয় তবে মুখে টিস্যুগুলির গভীরে আক্রমণ করতে পারে এবং এমনকি শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়তে পারে। বেশ কয়েকটি ঝুঁকির কারণ একজন ব্যক্তির ক্যান্সার হওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে তুলতে পারে। সর্বাধিক প্রচলিতের মধ্যে তামাক ব্যবহার একটা প্রধান কারণ। হিউম্যান পলিপো প্যাপিলোমা ভাইরাস এর নির্দিষ্ট স্ট্রেইনের সংক্রমণ। লক্ষণ ও উপসর্গ কি কি জেনে নেওয়া যাক। মৌখিক ক্যান্সারের একটি উপসেট নিজেকে বিভিন্ন উপসর্গের মাধ্যমে উপস্থাপন করে, যা কখনো কখনো অন্য কোনো সৌম্য অবস্থার জন্য ভুল হতে পারে। যাই হোক, এই উপসর্গগুলিকে প্রাথমিকভাবে শনাক্ত করা এবং কাজ করা চিকিৎসার পূর্বাভাস ফলাফলকে ব্যাপকভাবে উন্নত করতে পারে। এখানে কিছু মূল লক্ষণ এবং উপসর্গ রয়েছে, যেমন অবিরাম মুখের ঘা। সবচেয়ে সাধারণ লক্ষণগুলির মধ্যে একটি, এই ঘাগুলি জিহ্বায়, গালের ভেতরে, মাড়িতে দেখা দিতে পারে। 2 সপ্তাহের বেশি সময় ধরে চলতে পারে। পিণ্ড বা পুরু ছোপ, মৌখিক গহ্বরের ভিতরে যে কোনো অংশে এর বৃদ্ধি ঘটে বা ঘন অংশ ক্যান্সারজনিত পরিবর্তনের নির্দেশক হতে পারে। আলগা দাঁত, আঘাতের মতো কোনো আপাতত কারণ ছাড়াই অপ্রত্যাশিতভাবে দাঁত শিথিল হয়ে যাওয়া কখনো কখনো অন্তর্নিহিত রোগের অর্থাৎ ক্যান্সার রোগের লক্ষণ হতে পারে। মৌখিক ব্যথা, মুখের কোনো অংশে বা ঠোঁটের যে কোনো অংশে অবিরাম ব্যথা বা কোমলতা যা দূর হয় না, তা ম্যালিগন্যান্ট ক্যান্সারের ইঙ্গিত বহন করে। চিবানো বা গিলতে অসুবিধে, চিবানো বা গিলতে অসুবিধে ফেলার সময় ব্যথা, অস্বস্তি, ব্যথার অনুভূতি অনুভব করা একটি উপসর্গ হতে পারে। চোয়ালের ব্যথা বা চোয়াল শক্ত হওয়া, চোয়ালে যে কোনো অব্যক্ত ব্যথা, শক্ত হয়ে যাওয়া এই ক্যান্সারের অর্থাৎ মুখ ও গহ্বরে ক্যান্সারের সাথে যুক্ত হতে পারে। গলা ব্যথা, একটানা গলা ব্যথা, গলায় কিছু আটকে আছে এরকম একটা অনুভূতি ক্যান্সারের লক্ষণ হতে পারে। লাল বা সাদা ছোপ, মুখের ভেতরে লাল বা সাদা ছোপ দেখা দিলে, বিশেষ করে যদি সেগুলি অব্যবহৃত থাকে, ক্যান্সারের পূর্বসূরি হতে পারে। কণ্ঠস্বরের পরিবর্তনও ওরাল ক্যান্সারের একটি লক্ষণ। মুখের ভিতরের অভ্যন্তরস্থ অংশে বা আক্রান্ত স্থানে ফোলা ক্যান্সারের একটি লক্ষণ। অসাড়তা, যদি নামনেস সেন্সেশন থাকে মুখের কোনো অংশে, সেটি একটি ক্যান্সারের লক্ষণ। ক্রমাগত দুর্গন্ধ নিঃশ্বাস, শ্বাসে দুর্গন্ধ, মুখ ও গহ্বর থেকে দুর্গন্ধ, এটি ক্যান্সারের লক্ষণ। মৌখিক ক্যান্সারের কারণ অন্বেষণ করা যেতে পারে। এটি একটি ধরনের ব্যথা এবং ঘাড়ের ক্যান্সার বা মৌখিক গহ্বরের টিস্যুতে উদ্ভূত হয়। প্রতিরোধ, প্রাথমিক এবং শনাক্তকরণ কার্যকরণ চিকিৎসার গুরুত্বগুলি বোঝা খুবই গুরুত্বপূর্ণ। তামাক ব্যবহার করলে অরোফ্যারেঞ্জিয়াল ক্যান্সারের পিছনে প্রাথমিক অপরাধীর মধ্যে একটি কারণ হিসেবে ধরা হয়। এর মধ্যে রয়েছে ধূমপান, সিগার, পাইপ, সেই সাথে স্নাপ, চিবানো তামাক ইত্যাদি। অ্যালকোহল সেবনও একটি কারণ। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, HPV, সাম্প্রতিক বছরগুলিকে বিভিন্ন ধরনের HPV, বিশেষ করে 16 ধরনের HPV সংক্রমণ লক্ষ্য করা যায়। অত্যধিক সূর্যের এক্সপোজার একটি কারণ। খাদ্য তালিকাগত কারণ, পর্যাপ্ত ফল এবং শাকসবজির অভাব এই ক্যান্সারের ঝুঁকিকে আরো বাড়িয়ে দেয়। পূর্ববর্তী বিকিরণ এক্সপোজার হতে পারে। জেনেটিক ফ্যাক্টর থাকতে পারে। বেটেল কুইট চিবানো, দুর্বল হিউম্যান সিস্টেম,
তার যদি প্রতিরোধ ক্ষমতা কম থাকে সেক্ষেত্রে হতে পারে। তামাকের অত্যাধিক ব্যবহার, অ্যালকোহল জনিত সীমিতকরণ মাধ্যমে একটি সুষম খাদ্য বজায় রাখলে ক্যান্সার নিয়ন্ত্রিত করা যায়। সূর্য থেকে আপনার ঠোঁটকে রক্ষা করার মধ্যে দিয়ে একে নিয়ন্ত্রণ করা সম্ভব। নিয়মিত ডেন্টাল চেক আপের মধ্যে দিয়ে একে নিয়ন্ত্রণ করা যায়। নিরাপদ যৌন অভ্যাস নিয়ন্ত্রণ করা যায়। এইচপিভি টিকা বিবেচনা করার ক্ষেত্রেও একটা বিতর্কমূলক ব্যাপার আছে। কিছু পরীক্ষার মাধ্যমে এইগুলোকে চিহ্নিত করা যায়। ক্রমাগত জ্বালা এড়িয়ে চলা। হোমিওপ্যাথিক ওষুধগুলোর মধ্যে হোমিওপ্যাথিক চিকিৎসার জন্য লাইক কিওর লাইক অর্থাৎ সিমিলিওর সিমিলিবাস কিউরেন্টাম নীতির উপর প্রতিষ্ঠিত ওষুধের মধ্যে একটি বিকল্প ব্যবস্থা। এতে রোগীদের অত্যন্ত মিশ্রিত পদার্থ এবং সাধারণ ট্যাবলেট আকারে চিকিৎসাকে জড়িত, যা বেশি পরিমাণ অসুস্থতার অনুরূপ উপসর্গ তৈরি করে। স্বতন্ত্র চিকিৎসা হিসেবে হোমিওপ্যাথি তার চিকিৎসা পদ্ধতির জন্য আলাদা। প্রতিটি প্রতিকার ব্যক্তির উপসর্গ, সামগ্রিক স্বাস্থ্য এবং সংবিধান অনুসারে প্রস্তুত করা হয়ে থাকে। সম্ভাব্য প্রতিকার এই ক্যান্সারের লক্ষণগুলির মধ্যে কিছু হোমিওপ্যাথিক প্রতিকার রয়েছে, যেমন বেলেডোনা, হাইড্রাস্টিস, মার্কিউরিস এবং নাইট্রিক অ্যাসিড। প্রতিকারের পছন্দ নির্দিষ্ট লক্ষণ এবং রোগীর বৃহত্তর সংবিধানের উপর নির্ভর করে। এবার যদি আমরা চেষ্টা করে দেখতে পারি যে কখন আমরা বেলেডোনা দেব। যদি দেখা যায় আলসার বা টিউমার মুখগহ্বরে হয়েছে এবং হঠাৎ সেটা এসছে এবং ভায়োলেন্ট আকারে এসছে, সেখানে গরম ভাব রয়েছে, লালচে ভাব রয়েছে, প্রচণ্ড ব্যথা রয়েছে, মুখে লালাস্রাব রয়েছে, এরকম ক্ষেত্রে বেলেডোনা ব্যবহার করা যেতে পারে। হাইড্রাস্টিস কখন দেওয়া যেতে পারে? যদি রুগী কনস্টিপেশনে ভোগে এবং সেই আক্রান্ত স্থান সাদাটে টাইপের হয় বা লিউকোপ্লাকিয়ার চিহ্ন রয়েছে এবং রুগী গরম খাবার খেতে ভালোবাসে, লিভারের কমপ্লেনে ভুগছে, এরকম পরিস্থিতি রুগী এলে তার স্টেকিং করার মধ্যে যদি এই সিমটমগুলো পাওয়া যায়, সেক্ষেত্রে হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস দিলে খুব ভালো কাজ করে। মার্কিউরিস সলিউলিস এটি খুব ভালো ঔষধ মুখগহ্বর ক্যান্সারের। যেহেতু ক্যান্সার একটি আলসারজনিত সমস্যা, তাই সেক্ষেত্রে বিবেচনা করা হয়ে থাকে মার্কিউরিসকে। কিন্তু মার্কিউরিস কখন দেওয়া যাবে? যদি তার জিহ্বা থলথলে, মোটা এবং রসালো এবং স্যালাইভেশন থাকে, মুখে অসহ্য দুর্গন্ধ এবং দাঁতের ক্যারিস যদি থাকে, সেক্ষেত্রে মার্কিউরিস সলিউলিস দেওয়া যেতে পারে। নাইট্রিক অ্যাসিড দেওয়া যেতে পারে মুখগহ্বর ক্যান্সারে। কিন্তু কখন দেওয়া যাবে? যদি তার প্রস্রাবে অ্যামোনিয়াকাল ঝাঁঝালো গন্ধ থাকে, তার প্রচুর লালাস্রাব হচ্ছে, সে বদমেজাজি রোগী হয়, সেক্ষেত্রে নাইট্রিক অ্যাসিড দেওয়া যেতে পারে। সবার শেষে যেটা বলা খুবই প্রয়োজন, সেটা হচ্ছে মৌখিক স্বাস্থ্য কেবল সুস্থ দাঁত বা মাড়ি বজায় রাখার বাইরে প্রসারিত। বিশ্বব্যাপী মুখ এবং মৌখিক গহ্বরের ক্ষেত্রে উদ্বেগজনক বৃদ্ধি সচেতনতা, প্রাথমিক শনাক্তকরণের মধ্যে দিয়ে এবং চিহ্নিতকরণের মধ্যে দিয়ে এবং সতর্কতার মধ্যে দিয়ে এবং সুচিকিৎসার মধ্যে দিয়ে একে নিয়ন্ত্রণ করা সম্ভব। সবচেয়ে প্রধান বিষয় হচ্ছে যে ক্যান্সার সম্পর্কে আমাদের সজাগ থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে। তাই হোমিওপ্যাথিক ঔষধ নিজে না খেয়ে কোনো ভালো চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে কি পোটেন্সি ওষুধ গ্রহণ করতে হবে, কি মাত্রায় ওষুধ গ্রহণ করতে হবে, সেটা বিবেচনা করা উচিত। নিজে থেকে সেলফ মেডিকেশন কখনোই উচিত নয়। এই ভিডিওটি যদি ভালো লাগে, আমার চ্যানেল অল ইন ওয়ান সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।